চ্যানেল আর এর সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে মোল্লাহাটে বিষাক্ত জেলি পুশ করা 200 কেজি চিংড়ি জব্দ। লক্ষ্মীপুরে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করে জনগণের আশার প্রতিফলন ঘটালো ইউএনও সচিত্র রঞ্জন দাস। পূর্বাচলে পলিথিন মোড়ানো 7 টুকরা অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার। 250 বছরেও পুরনো এই নিচটি বাবরশা জিআই তকমার প্রতীক্ষায়। মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা 180 কেজি ও পোষ ছাড়া 20 কেজি সর্বমোট 200 কেজি চিংড়ি জব্দ করেছে। মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা 180 কেজি ও পোষ ছাড়া 20 কেজি সর্বমোট 200 কেজি চিংড়ি জব্দ করেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার জয়ডিহি বাজার সংলগ্ন দাঁড়িয়াঘাটের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত চিংড়ি এবং পুশের সাথে জড়িত সরঞ্জাম জব্দ করা হয়, কিন্তু চিংড়িতে পুশকারী দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এরপর পুষ্কৃত চিংড়ি জয়ডিহি মৎস্য আড়তের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়। এবং এছাড়া আমরা 20 কেজি যেগুলো পুশ করা হয়নি এরকম চিংড়ি পেয়েছি, সেটাও আমরা রেখেছি। সেটা আমরা নিলামে বিক্রয় করব। নিলামে তারপর সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে। এছাড়া আমরা এই পুশ কাজে যে যন্ত্রপাতি বা যে জিনিসগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন ড্রাম, ক্যারেট, অন্যান্য যে যন্ত্রপাতি, ডিজিটাল মেশিন অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। পাশাপাশি এই পুশের যে অনৈতিক কাজের জন্য যে যন্ত্রপাতি আরও যেগুলো আছে, বিশেষ করে আমাদের এই পুশের জন্য যে অ্যারারোড মেশিন, অ্যারারোড যে পাউডার আছে, তারপর সিরিঞ্জ আছে, সুই আছে, সেগুলো আমরা কিন্তু জব্দ করেছি। খাবার উপযোগী 20 কেজি চিংড়ি ও চিংড়ি বহনকারী সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার তাহমিনা সুলতানা নীলা বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। নিয়মিত তদারকি করে এবং এই তদারকির মধ্যেই আমরা বিভিন্ন সময়ে পুরস্কৃত চিংড়ির যেখানে আলামত পেয়েছি সেখানে আমরা গিয়ে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া আমরা ব্যবস্থা নিয়েছি। এবারেও 180 কেজি পুরস্কৃত চিংড়ি উদ্ধার হয়েছে। মোল্লাহাট থেকে মোহাম্মদ মনির হোসেনের রিপোর্ট। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় ইসলামী ফাউন্ডেশনের অধীনে কমলনগর উপজেলায় গত 23 সালে এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হবার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা এবং ভূমি মালিক পক্ষের অবহেলায় মসজিদটি নির্মাণ কাজ বন্ধ ছিল। প্রশাসন এবং ভূমি মালিকদের নিকট দ্রুত সময়ের মধ্যে মডেল মসজিদ নির্মাণে স্থানীয় জনগণের একটাই দাবি ছিল। অবশেষে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাসের বিশেষ কর্মকৌশল ও বিচক্ষণতায় ভূমি মালিকদের সাথে সমন্বয় করে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করায় জনগণের আশার প্রতিফলন ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে মডেল মসজিদের কাজ পরিদর্শন করেন। একই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ করতে এবং ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধিকে মডেল মসজিদের কাজ দেখভাল করার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন, কমলনগর উপজেলা মডেল মসজিদটি আসলে দীর্ঘ সময় মানুষের দাবি বা আকাঙ্ক্ষা রয়েছে এখানে। তো এটা লম্বা সময় এটা বিভিন্ন জটিলতার কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমাদের যে মামলা বা উচ্ছেদ এবং যে বিষয়সমূহ ছিল এই বিষয়সমূহ সম্পন্ন হয় এবং এক্ষেত্রে যে জটিলতাসমূহ সম্ভাব্য দেখা দিয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং যেন দ্রুত সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী মোটামুটি কাজসমূহ যত সময় সম্পন্ন হয়ে গেছে। যে জটিলতাসমূহ ছিল সেগুলো নিরসনে এখন মডেল মসজিদের কাজ চালু হয়েছে এবং এখানে মুসল্লিদের নামাজের অস্থায়ীভাবে একটা ব্যবস্থাও করা হয়েছে। আমরা প্রত্যাশা রাখি কমলনগরে একটা সুন্দর মডেল মসজিদ বাস্তবায়নের মাধ্যমে আমাদের কমলনগরের যে মানুষের আকাঙ্ক্ষা তার প্রতিফলনটা সুন্দরভাবে বাস্তবায়িত হবে। নির্মাণাধীন মসজিদটির কাজ মাঝপথে যেন থেমে না যায় এবং একটি দীর্ঘস্থায়ী টেকসই মডেল মসজিদ নির্মাণে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
লক্ষ্মীপুর থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট। রাজুকের পূর্বাঞ্চল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকার ল্যাকপার থেকে অজ্ঞাত পুরুষের ৭ টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৩ই নভেম্বর বুধবার ঢাকা কোরিল কাঞ্চন সড়কের উত্তর পাশের লেকপার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ৩টি পলিথিনে মোড়ানো অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, দুটো হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পায়ের ওড়র পৃথক ৭টি অংশ উদ্ধার করা হয়। ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এই জায়গায় একটা বস্তাতে লাশ পড়ে আছে, সাদা পলিথিনের ভিতরে, যেটাতে নাড়ি ভুঁড়ি, ফ্যাপসা, কলিজা এগুলি ছিল। আর বাদ বাকি মাথা সেটা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা, দুটো হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় এবং দুটা পায়ে শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অবস্থায় আমরা এটা প্রাথমিকভাবে সেটা আমরা সুরতহাল রিপোর্ট করি, প্রস্তুত আমাদের সিনিয়র অধিকাংশ সাবজেক্টে সেই বিষয়টিকে অবগত করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নওয়াব ভুঁইয়ার রিপোর্ট। এই মিষ্টির নামের মধ্যে লুকিয়ে রয়েছে সম্রাট বাবরের নাম। আমাদের বাংলার আনাচে কানাচে কত জানা অজানা মিষ্টি রয়েছে যা অদপে আমরা জানিই না। এর মধ্যে কোনো কোনো মিষ্টি জাতে উঠেছে, আবার হারিয়ে যাচ্ছে অনেক মিষ্টি। যেমন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এক সময়ের প্রসিদ্ধ মিষ্টি বাবরশা। এই মিষ্টির নাম হয়তো হাতে গোনা কিছু মানুষ শুনেছেন। প্রচারের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে ২৫০ বছরেরও পুরনো এই মিষ্টি বাবরশা। এই মিষ্টির পেছনে নানা কথা শোনা যায়। কেউ কেউ বলেন মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এই প্রসিদ্ধ মিষ্টি নাকি খেয়েছিলেন মুঘল সম্রাট বাবর। অনেকে অবশ্য অন্য কথা বলেন। তাদের মতে এই মিষ্টির সঙ্গে লুকিয়ে রয়েছে ক্ষীরপাইয়ের সংগ্রাম। ১৮ শতকের মাঝামাঝি সময়ে ক্ষীরপাই আক্রমণ করে বর্গীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যান ক্ষীরপাইয়ের বাসিন্দারা। সেই সময় এডওয়ার্ড বাবর্স নামে এক সাহেবের সাহায্যে বর্গীদের গ্রাম ছাড়া করা হয়। তখনই বাসিন্দারা সাহেবকে একটি বিশেষ মিষ্টি তৈরি করে উপহার দেন, আর তা থেকে এই মিষ্টির নাম হয় বাবরশা। ব্যবসায়ীদের দাবি, গোটা দেশ খুঁজলেও এমন মিষ্টি পাওয়া যাবে না। একসময় জিভে জল আনা এই মিষ্টির কদর ছিল সারা বাংলায়। এখন অবশ্য অনেকেই নামই জানে না। প্রচারের অভাব, পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে মার খাচ্ছে এই মিষ্টি। ক্ষীরপাইয়ের এই মিষ্টি বাবরশা জিআই ট্যাগ যাতে পায় তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানিয়েছিলেন। এবার ক্ষীরপাই পৌরসভার সরকারিভাবে বাবরশা জিআই তকমার জন্য আবেদন করা হয়েছে। জিআই ট্যাগ পেতে হলে আইনত যে বিষয়গুলো লাগে সেই পথে হাঁটছে সেখানকার ব্যবসায়ীরা। ক্ষীরপাই পৌরসভার তরফেও সে আবেদন জমা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকায় এই মিষ্টি বেশ বিখ্যাত। আগে অবশ্য বাবরশা তৈরি করা হতো গাওয়া ঘি, ময়দা আর মধু দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে এই রেসিপির। জানা গিয়েছে এখন এই রেসিপি তৈরি করা হয় দুধ, ময়দা আর গাওয়া ঘি দিয়ে। ক্ষীরপাইয়ের এই মিষ্টি বেশ জনপ্রিয়। আজকে এই বাবরশার নামটা আমরা জানি যে বাবরের আমল থেকে বাবরশা, এটার একটু ইতিহাসটা যদি কিছু। আমরা জানি বাবর তো ইতিহাস আসেনি, বাবরের যে সেনাপতি ছিল তাকে নাকি এটা করে এখানকার যে ময়দা ছিল করে তাকে খাইছিল আর কি। এইটুকুই বাবরের উপাধি পাওয়ার ইয়ে থেকে নাম হচ্ছে বাবর। আগেকার দিনের যে বাবরশা এখনকারের সে কি একই কোয়ালিটি আছে? না, এখন কোয়ালিটি কীরকম, এখন এরকম কোয়ালিটি করলে 30 টাকা খরচা পড়বে। তাহলে এখন বাবরশার দাম কত রেখেছে? এখন 10 টাকা। আগে গাঘি দিয়ে হতো, মধু দিয়ে খাওয়া হতো। এটার প্রিপারেশনটা কি একটু বলতে পারবেন? বাবরশা কিভাবে? ময়দা ডালদায় মাখা হয় আর ডালদায় ভাজা হয়, আর ময়দা দিয়ে এটা, তারপরে কি রসে ডোবানো হয়? তারপরে রসে ডোবানো। আজও এই মিষ্টি পাওয়া যায় মাত্র 10 টাকায়। অবলুপ্তির পথে হারিয়ে যেতে বসলেও
জিভে জল আনার চ্যালেঞ্জে অন্য যে কোনো মিষ্টিকে বলে গোল করবে এই বাবরসা। পশ্চিম মেদিনীপুর থেকে সৌরভ দত্তের রিপোর্ট। চ্যানেল আর এই সংবাদ দর্পণে কাজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।